ভাবি, ও আমার প্রাণের ভাবি, কি করছো তুমি? আমি কতক্ষণ তোমার জন্য বসে বসে অপেক্ষা করছি তোমার সাথে একটু গল্প করব বলে। জানো ভাবি, তোমার সাথে আমি গল্প করতে না পারলে আমার কিচ্ছু ভালো লাগে না। কথাগুলো বলছিল আমার কেউ একটা দেবর, যাকে আমি অনেক অনেক বিশ্বাস করতাম। কিন্তু একদিন ঝড় বৃষ্টির দিন ছিল, আমার স্বামী ব্যবসার কাজে বাহিরে চলে গিয়েছিল। আমি আমার দেবর এর সাথে বসে বসে অতীতের কিছু বিষয় নিয়ে গল্প করছিলাম। হঠাৎ আমার দেবর এমন একটা কাণ্ড করে বসল, তাতে আমি বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম মুক্তা ফরাইজি, আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার জীবন ছিল রঙিন, হাসি খুশি এবং স্বপ্নে ভরা। আমার হাসি মুখ আর সহজ সরল কথাবার্তার জন্য গ্রামের সবাই আমাকে পছন্দ করত। আমি সবার সঙ্গে খোলামনে কথা বলতাম এবং মানুষের কথা সহজেই বিশ্বাস করতাম। এই স্বভাবের জন্য অনেকে আমাকে ভালোবাসত। তবে কেউ কেউ মনে করত আমি একটু বেশিই সরল। তবুও আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করতাম। আমার জীবনের এই হাসি খুশি দিনগুলো আরও রঙিন হয়ে উঠল যখন আমার বিয়ে হলো সাব্বিরের সঙ্গে। সাব্বির আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। সে শহরে ব্যবসা করে মানুষ হিসেবে খুবই শান্ত এবং দায়িত্বশীল। তার সদয় ব্যবহার এবং হাসি আমাকে সবসময় আকর্ষণ করত। বিয়ের পর আমি তার বাড়িতে এলাম, যেখানে আমি আমার দেবর আরিয়ানের সঙ্গে পরিচিত হলাম। আরিয়ান বয়সে আমার থেকে ছোট এবং তার স্বভাব ছিল খুবই প্রাণবন্ত। সেই সব সময় আমার সঙ্গে গল্প করতে চাইত এবং আমার কাছাকাছি সময় কাটাতে পছন্দ করত। প্রথম প্রথম আমি ভেবেছিলাম এটা হয়তো তার স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণ। সে বয়সে ছোট, তাই হয়তো আমাকে বড় বোনের মতো দেখে। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আরিয়ানের কথাবার্তা এবং মনোযোগ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। তার কথায় মাঝে মাঝে এমন কিছু ইঙ্গিত থাকত যা আমাকে ভাবিয়ে তুলত। আমি মনে মনে ভাবতাম তারই আচরণের পিছনে কি কারণ থাকতে পারে। আমি সাব্বিরের কাছে আরিয়ানের আচরণের কথা জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সাব্বির তার ছোট ভাইকে খুব ভালোবাসে এবং তার উপর পূর্ণ ভরসা করে। সে বলতো, মুক্তা, আরিয়ান তো ছেলে মানুষ, ওর মনে কোনো খারাপ চিন্তা থাকতে পারে না, ও তোমাকে বড় বোনের মতোই সম্মান করে। সাব্বিরের কথায় আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। আমি কি তবে ভুল বুঝছি, নাকি আরিয়ানের আচরণের পেছনে সত্যিই কিছু আছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। একদিন সকালে সাব্বির যখন তার ব্যবসার কাজে শহরে গিয়েছিল, আরিয়ান আমার কাছে এসে বলল, ভাবি, তুমি সব সময় এত চিন্তিত থাকো কেন? চলো বাগানে একটু বসে গল্প করি। আমি তার কথা হালকা হেসে বললাম, আরিয়ান, আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। কিন্তু সে হাসি মুখে বলল, ভাবি, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না কেন? আমি কি তোমার কাছে বিরক্তিকর? আমি শান্ত খাবে উত্তর দিলাম না। আরিয়ান, তুমি বিরক্তিকর নও, আমি শুধু একটু ব্যস্ত। আরিয়ানের এই ধরনের কথাবার্তা আমাকে ক্রমশ অস্বস্তিতে ছিল। সে যখনই সুযোগ পেত আমার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করত। একদিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে আমার কাছে এসে বলল, ভাবি, তোমার বইগুলো খুব সুন্দরভাবে সাজানো, আমাকে একটা বই পড়তে দাও না? আমি দ্রুত বললাম, আরিয়ান, তুমি নিজে বই বেছে নিতে পারো, আমি এখন একটু ব্যস্ত। আমি তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলাম যে আমি তার সঙ্গে অযথা সময় কাটাতে চাই না। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আরিয়ানের আচরণের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা আমি বুঝতে পারছিলাম না। তার কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে আরও সাবধানে থাকতে হবে। আমি সাব্বিরের সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সাব্বির বাড়িতে থাকলে মারিয়ান হঠাৎ স্বাভাবিক হয়ে যেত, যা আমাকে আরও বিভ্রান্ত করছিল। দিনগুলো এভাবেই কাটছিল। আমি আরিয়ানের আচরণের পেছনের কারণ বোঝার চেষ্টা করছিলাম। তার প্রতিটি কথা আমাকে নতুন করে ভাবিয়ে তুলছিল। আমার মনে হচ্ছিল তার এই সব কিছুর পেছনে কিছু একটা রহস্য আছে যা আমি এখনো বুঝতে পারিনি। দিনগুলো দ্রুত পার হচ্ছিল। আরিয়ানের আচরণে নিয়ে আমার মনে সন্দেহ ক্রমশ বাড়ছিল। সে যখনই আমার সঙ্গে কথা বলতো তার কথায় একটা অতিরিক্ত মনোযোগ থাকত, যেন সে আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। আমি তার আচরণের পেছনের উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। আমি চেষ্টা করতাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু আরিয়ান যেন সবসময় আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজত। তার প্রাণবন্ত স্বভাব আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলত। আমি মনে মনে ভাবতাম তার এই আচরণের কারণ কি হতে পারে। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম।
সাব্বির শহরে তার ব্যবসার কাজে গিয়েছিল। বাড়িতে আমি একা। হঠাৎ আরিয়ান এসে বলল, ভাবি তুমি সব সময় এত কাজ করো কেন, একটু বাইরে এসো না। ভাবি, আমাদের বাড়ির সামনে ফুলের বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চলো না দেখে আসি। আমি উত্তর দিলাম, না ভাই, এখন যাওয়া যাবে না, বাসায় আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। তার কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তবে আমি নিজেকে সামলে নিয়ে কাজে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলা দরকার। সেদিন বিকেলে সে আবার আমার কাছে এল এবং বলল, ভাবি তুমি কি আমার সঙ্গে গল্প করতে চাও না? আমি শান্ত কিন্তু দ্রুত কণ্ঠে বললাম, আরিয়ান আমি তোমার ভাবি, আমার অনেক দায়িত্ব আছে, তাই আমি সবসময় গল্প করার সময় পাই না। তুমি তোমার পড়াশোনা বা বন্ধুদের সঙ্গে সময় কাটাও। আরিয়ান কিছুটা থতমত খেয়ে বলল, ভাবি আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমাকে ভুল বুঝছো। তার কথায় আমি চুপ করে রইলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। আমি সাব্বিরের কাছে এই বিষয়ে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক সন্ধ্যায় সাব্বির বাড়ি ফিরলে আমি তাকে বললাম, সাব্বির আরিয়ানের আচরণ আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে, সে সব সময় আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। সাব্বির হেসে বলল, মুক্তা তুমি অনেক বেশি ভাবছ, আরিয়ান তো ছেলে মানুষ, ও শুধু তোমাকে বর বোনের মতো দেখে, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। সাব্বিরের কথায় আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম আমি কি সত্যি ভুল বুঝছি। একদিন দুপুরে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি কি বই পড়ছো, আমাকে একটা বইয়ের নাম সাজেস্ট করো না। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। আমি বললাম, আরিয়ান তুমি লাইব্রেরি থেকে নিজে বই বেছে নিতে পারো, আমি এখন একটু ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি তুমি সব সময় আমাকে এড়িয়ে চলো, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি দৃঢ়ভাবে বললাম, আরিয়ান আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। আরিয়ানের এই ধরনের আচরণ আমাকে দিন দিন আরও বিভ্রান্ত করছিল। আমি বুঝতে পারছিলাম না তার মনে আসলে কি চলছে। তার কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি মনে মনে ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও দূরত্ব বজায় রাখতে হবে। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি জানো আমি ছোটবেলায় গল্পের বই পড়তে ভালোবাসতাম, তুমি কি কখনো গল্পের বই পড়ো? আমি শান্তভাবে বললাম, আরিয়ান আমি মাঝে মাঝে পড়ি, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে এসব নিয়ে গল্প করো। সে হাসল, কিন্তু আমি তার কথার পিছনে কিছু একটা ইঙ্গিত খুঁজে পেলাম। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, আরিয়ানের আচরণ আমাকে ক্রমশ সন্দেহের গভীরে ডুবিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না তার এই কথাবার্তার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা করতে হবে। আমি সাব্বিরের জন্য অপেক্ষা করছিলাম, যাতে তার সঙ্গে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারি। আমার মনে শান্তি ছিল না, আমার মনের অস্থিরতা দিন দিন বাড়ছিল। আরিয়ানের আচরণ আমাকে ক্রমশ অস্বস্তির মধ্যে ডুবিয়ে দিচ্ছিল। তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে কথা বলার প্রচেষ্টা আমাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছিল। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু আরিয়ান যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। কিন্তু তার আগে আমার মনে সন্দেহ আরও বেড়ে গেল একটি ঘটনার পর। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে কাজ করছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি সব সময় এত কাজ করো কেন, একটু বসে গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, আরিয়ান আমি এসব কাজ নিজেই করতে পারি, তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। তার কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং দ্রুত কাজ শেষ করে ঘরে চলে গেলাম। আমি সাব্বিরের ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এক সন্ধ্যায় সাব্বির বাড়িতে ফিরল। রাতে খাওয়ার পর যখন আমরা আমাদের ঘরে ছিলাম, আমি বললাম, সাব্বির আমি আরিয়ানের ব্যাপারে কথা বলতে চাই, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে, সে সব সময় আমার সঙ্গে বেশি সময় কাটাতে যায়। সাব্বির হেসে বলল, মুখটা তুমি বেশি ভাবছ, আরিয়ান তো ছেলে মানুষ, ও শুধু তোমাকে বর বোনের মতো দেখে। তার কথায় আমার মন ভারী হয়ে গেল। আমি ভাবলাম আমি কি সত্যি ভুল বুঝছি, কিন্তু আমার সন্দেহ কম ছিল না। আরিয়ানের প্রতিটি কথা আমাকে ভাবিয়ে তুলছিল। একদিন সকালে আমি বাড়ির ছাদে গিয়েছিলাম কিছু কাজ করতে। আরিয়ান এসে বলল, ভাবি ছাদে এত সকালে কি করছো, একটু গল্প করবে না? আমি দৃঢ়কণ্ঠে বললাম, আরিয়ান আমি ব্যস্ত, তুমি তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে কেন এত এড়িয়ে চলো, আমি তো শুধু বন্ধুত্ব করতে চাই।
আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি কি বই পড়ছো, আমাকে একটা ভালো বইয়ের নাম বলো না। আমি বই থেকে চোখ না তুলে বললাম, আরিয়ান তুমি নিজে বই বেছে নিতে পারো, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি তুমি আমাকে সবসময় এড়িয়ে চলো, আমি কি তোমার কাছে বিরক্তিকর? আমি শান্তভাবে বললাম, আরিয়ান আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। আরিয়ানের এই আচরণ আমাকে আরও অস্থির করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না তার মনে আসলে কি চলছে। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন সকালে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে দেখে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। সে হেসে বলল, ভাবি তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি আবার সাব্বিরের কাছে কথা বলার চেষ্টা করলাম। এক রাতে যখন আমরা বারান্দায় বসেছিলাম, আমি বললাম, সাব্বির আমি আরিয়ানির ব্যাপারে সত্যিই চিন্তিত, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। সাব্বির একটু বিরক্ত হয়ে বলল, মুক্তা তুমি কেন ওকে নিয়ে এত ভাবো? আরিয়ান আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। আরিয়ানের আচরণের পেছনে আসল সত্যটা কি তা আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে যেন আমার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিল। আরিয়ানের আচরণ আমার মনের শান্তি কেড়ে নিচ্ছিল। তার অতিরিক্ত মনোযোগ আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমি সাব্বিরের কাছে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাসের কারণে আমার কথা গুরুত্বের সঙ্গে নিচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি একাই সন্দেহের মধ্যে আটকা পড়েছি। একদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি সব সময় এত কাজ করো কেন, একটু বসে গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, আরিয়ান আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে হেসে মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং দ্রুত কাজে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। এক বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, আরিয়ান আমি তোমার ভাবি, আমার সঙ্গে একটু বেশি কথা বলার চেষ্টা কেন করো, এটা আমাকে অস্বস্তিতে ফেলে। সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে ভুল বুঝছ, আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। তার কথায় আমি কিছুটা বিভ্রান্ত হলাম, কিন্তু আমার মন তখনও শান্ত হল না। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে ফুলের গাছে পাড়ি দিচ্ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি ফুলের এত যত্ন নাও, খুব সুন্দর লাগে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, আরিয়ান আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি সাব্বিরের কাছে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক সন্ধ্যায় যখন আমরা বারান্দায় বসেছিলাম, আমি বললাম, সাব্বির আরিয়ানের আচরণ আমাকে সত্যিই অস্বস্তিতে ফেলে, ও সবসময় আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। সাব্বির একটু বিরক্ত হয়ে বলল, মুক্তা তুমি কেন ওকে নিয়ে তো ভাবো? আরিয়ান আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের অস্থিরতা কমল না। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি এত ভালো রান্না করো, আমি কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারি? আমি দৃঢ়কণ্ঠে বললাম, আরিয়ান তুমি তোমার পড়াশোনা বা অন্য কাজে মন দাও, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি তুমি আমাকে কিছু শিখতে দেবে না, আমি তো শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলার চেষ্টা কেন করো? আমি তোমার ভাবি, আমার সাথে কথা বলার সময় অবশ্যই তোমার শালীনতা বজায় রাখা উচিত। সে হেসে বলল, ভাবি তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে বড় বোন প্লাস বন্ধুর মতো মনে করি। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। আরিয়ানের ভাব নমুনা আমাকে দিন দিন আরও বিভ্রান্ত করছিল।
তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা আমার মনে সন্দেহ তৈরি করছিল। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমি সাব্বিরের কাছে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস আমার কথাকে গুরুত্ব দেয়নি। আমি ঠিক করলাম আমাকে নিজেই এই রহস্যের জট খুলতে হবে। একদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি সব সময় এত কাজ করো, একটু বসে গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, আরিয়ান আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং দ্রুত কাজে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের আচরণের পেছনের সত্যটা জানার জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। এক বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলার চেষ্টা কেন করো? আমি তোমার ভাবি, এটা আমাকে অস্বস্তিতে ফেলে। সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। তার কথায় আমি কিছুটা বিভ্রান্ত হলাম, কিন্তু আমার মন তখনও শান্ত হলো না। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি বাগানে এত যত্ন নাও, খুব সুন্দর লাগে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, আরিয়ান আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। সাব্বিরের কাছে কথা বলেও কোনো লাভ হচ্ছিল না, কারণ সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রাখত। আমি ঠিক করলাম আমাকে নিজেই এই রহস্যের সমাধান করতে হবে। একদিন সকালে আমি বাড়ির বাগানে কাজ করছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি বাগানে এত যত্ন নাও, খুব সুন্দর লাগে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, আরিয়ান আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি বরং তোমার পড়াশোনা মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং কাজে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। এক বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলার চেষ্টা কেন করো? আমি তোমার ভাবি, এটা আমাকে অস্বস্তিতে ফেলে। সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। তার কথায় আমি কিছুটা বিভ্রান্ত হলাম, কিন্তু আমার মন তখনও শান্ত হলো না। একদিন বিকেলে আমি আমার ঘরে বসে একটা বই পড়ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি কি বই পড়ছো? আমাকে একটা ভালো বইয়ের নাম বলো না। আমি বই থেকে চোখ না তুলে বললাম, আরিয়ান আমি ব্যস্ত, তুমি নিজে বই বেছে নাও। সে হাসি মুখে বলল, ভাবি তুমি আমাকে কেন এত এড়িয়ে চলো? আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। আমি শান্তভাবে বললাম, আরিয়ান আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। আমি ঠিক করলাম আরিয়ানের আচরণের পেছনের সত্য জানার জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। একদিন সন্ধ্যায় যখন বাড়িটা কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলার চেষ্টা কেন করো? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি দূরত্ব বজায় রাখো। সে হেসে বলল, ভাবি তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ। আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি এত ভালো রান্না করো, আমি কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারি? আমি দৃঢ়কণ্ঠে বললাম, আরিয়ান তুমি তোমার পড়াশোনা বা অন্য কাজে মন দাও, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি তুমি আমাকে কিছু শিখতে দেবে না, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি সাব্বিরের কাছে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক রাতে যখন আমরা বারান্দায় বসেছিলাম, আমি বললাম, সাব্বির আমি আরিয়ানের ব্যাপারে সত্যিই চিন্তিত, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। সাব্বির একটু বিরক্ত হয়ে বলল, মুক্তা তুমি কেন ওকে নিয়ে এত ভাবো? আরিয়ান আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। আমি বুঝতে পারছিলাম না তার এই কথাবার্তার পেছনে আসল উদ্দেশ্য কি। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সেই যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিল। আরিয়ানের আচরণ আমার মনের শান্তি কেড়ে নিয়েছে।
তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি তাকে বারবার এড়িয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। সাব্বিরের কাছে কথা বলেও কোনো লাভ হয়নি, কারণ সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রাখত। আমি ঠিক করলাম আমাকে নিজেই আরিয়ানের আচরণের পেছনে সত্য বের করতে হবে। একদিন সকালে আমি বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তুমি এত সকালে উঠে কি করো, একটু গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, আরিয়ান আমি একটু একা থাকতে চাই, তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং চায়ে মন দিলাম। আমি ঠিক করলাম আরিয়ানের মনের কথা জানার জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি ইচ্ছা করে একটু বেশি সময় বারান্দায় বসলাম যাতে দেখি আরিয়ান কিভাবে প্রতিক্রিয়া দেখায়। সে এসে বলল, ভাবি তুমি আজ বারান্দায় অনেকক্ষণ বসে আছো, কিছু ভাবছো? আমি শান্তভাবে বললাম, আরিয়ান আমি শুধু একটু বিশ্রাম করছি। তুমি আমার সঙ্গে এত কথা বলতে চাও কেন? সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। আমি দীর্ঘ কণ্ঠে বললাম, আরিয়ান আমি তোমার ভাবি, আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। একদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আরিয়ান এসে বলল, ভাবি তোমার বাগানের ফুলগুলো খুব সুন্দর হয়েছে, আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? আমি বললাম, আরিয়ান আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি আমি তো শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি সাব্বিরের কাছে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক রাতে যখন আমরা ঘরে বসেছিলাম আমি বললাম, সাব্বির আমি আরিয়ানের ব্যাপারে সত্যিই চিন্তিত, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। সাব্বির একটু বিরক্ত হয়ে বলল, মুক্তা তুমি কেন ওকে নিয়ে এত ভাব? আরিয়ান আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। আমি ঠিক করলাম আরিয়ানের আচরণের পেছনে সত্য জানার জন্য আমাকে আরও কৌশলী হতে হবে। একদিন সন্ধ্যায় যখন বাড়িতে কেউ ছিল না আমি তাকে ডেকে বললাম, আরিয়ান তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলার চেষ্টা কেন করো? তুমি কি কিছু লুকোচ্ছ? সে হেসে বলল, ভাবি তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। আরিয়ানের আচরণ আমাকে ক্রমশ আরও গভীর রহস্যের দিকে ছিল। আমি বুঝতে পারছিলাম না তার এই কথাবার্তার পেছনে আসল উদ্দেশ্য কি। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিল। আমি জানতাম এই গল্পের পেছনে কিছু একটা রহস্য আছে, আর আমাকে সেই সত্যটা খুঁজে বের করতেই হবে। আরিয়ানের আচরণ আমাকে এতটাই অস্থির করে তুলেছিল যে আমি আর চুপ করে থাকতে পারছিলাম না। তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা আমার মনে একটা গভীর সন্দেহ তৈরি করেছিল। সাব্বিরের কাছে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, কারণ সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রাখত। আমি ঠিক করলাম এবার আমাকে নিজেই এই রহস্যের সমাধান করতে হবে। আমি আরিয়ানের আচরণের পেছনের সত্য জানার জন্য একটি পরিকল্পনা করলাম। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি ইচ্ছা করে বারান্দায় বসে একটু সময় কাটালাম যাতে দেখি আরিয়ান কিভাবে প্রতিক্রিয়া দেখায়। সে এসে বলল, ভাবি তুমি বারান্দায় বসে কি ভাবছো, একটু গল্প করবে না? আমি শান্তভাবে বললাম, আরিয়ান আমি শুধু একটু বিশ্রাম করছি, তুমি আমার সঙ্গে এত কথা বলতে চাও কেন? সে একটু থমকে গিয়ে বলল, ভাবি তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। আমি দৃঢ়কণ্ঠে বললাম, আরিয়ান আমি তোমার ভাবি, আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। এখন বলো তুমি কি কিছু লুকোচ্ছ? আরিয়ান একটু ইতস্তত করে বলল, ভাবি আমি একটা ভুল করে ফেলেছি, তোমার কাছে বা ভাইয়ের কাছে কিভাবে বলো বুঝতে পারছি না। আমি অবাক হয়ে বললাম, কি ভুল? এখনও তো কিছুই হয়নি, তুমি কি বলতে চাও? সে মাথা নিচু করে বলল, ভাবি তুমি যা ভাবছো তা ভুল, আমার তোমার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি আসলে একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি। আমি বললাম, আরিয়ান আমি থাকতে তোমার কিসের টেনশন? নিশ্চিন্তে বলল। আরিয়ান একটু দ্বিধা করে বলল, ভাবি আমি তোমার ছোট বোন তাহমিনার সঙ্গে 1 সপ্তাহ আগে গোপনে বিয়ে করে ফেলেছি। তার কথা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। তাহমিনার আরিয়ান আমি কখনো কল্পনাও করিনি তারা এমন কিছু করবে। আমি অবাক হয়ে বললাম, তাহমিনা তুমি আর তাহমিনা এটা কিভাবে হলো? আরিয়ান বলল, ভাবি আমরা দুজন দুজনকে অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু আমি জানতাম
তুমি আর ভাই এটা সহজে মেনে নেবে না। তাই আমি তোমার সঙ্গে কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম যাতে তোমার সমর্থন পাই। আমি চাই তুমি আমাদের বিয়েটা মেনে নাও। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আরিয়ানের এই কথা আমার সব সন্দেহ দূর করে দিল। আমি ভেবেছিলাম তার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু সে আসলে আমার ছোট বোনের প্রতি ভালোবাসায় এতটা আন্তরিক ছিল। আমি বললাম, আরিয়ান, তুমি আমাকে এতদিন এটা বলনি কেন? আমি তোমাকে ভুল বুঝেছি। সে মাথা নিচু করে বলল, ভাবি, আমি ভয় পাচ্ছিলাম। আমি জানতাম না তুমি বা ভাই এটা কিভাবে নেবে, তাই তোমার সঙ্গে কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম যাতে তুমি আমাকে বিশ্বাস করো। আমি হেসে বললাম, আরিয়ান, তুমি এটা আগে বললেই পারতে, আমি তোমাদের বিয়ে মেনে নেব। কিন্তু এটা সাব্বির আর আমার পরিবারের কাছে বোঝানোর দায়িত্ব আমার। আরিয়ানের চোখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি, তুমি যদি আমাদের পাশে থাকো আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করো না, আমি সব ম্যানেজ করব। পরের কয়েকদিন আমি সাব্বির আর আমার পরিবারের সঙ্গে কথা বললাম। প্রথমে সাব্বির একটু অবাক হলেও আরিয়ানার তাহমিনার ভালোবাসার কথা শুনে সে তাদের সম্পর্ক মেনে নিল। আমার পরিবারও তাহমিনা সুখের কথা ভেবে তাদের সম্পর্কে সম্মতি দিল। আমি আরিয়ান আর তাহমিনার জন্য একটি সুন্দর পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে পুনরায় আয়োজন করলাম। সবাই মিলে তাদের নতুন জীবনের শুভকামনা জানালাম। অনেক সময় আমরা আমাদের কাছের মানুষদের ভুল বুঝে তাদের আচরণের পেছনে আমরা নানা সন্দেহ তৈরি করি, কিন্তু সত্যটা হয়তো একেবারে ভিন্ন। আরিয়ানের আচরণ আমাকে প্রথমে ভুল বুঝিয়েছিল, কিন্তু শেষে আমি বুঝতে পেরেছি তার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে শুধু তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমার সমর্থন চাইছিল। তাই আমাদের সবসময় ধৈর্য ধরে সত্যটা জানার চেষ্টা উচিত। ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়া, এমনকি বিপদগামীও করে তোলে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।